আবারও স্বাগত প্রযত্নে বাংলাদেশ। এই আয়োজনে আপনাদের সাথে আছি আমি আফরিন আনোয়ার। দীর্ঘ ৬ বছর বিরতির পর প্রায় ৪০,০০০ ভোটার নিয়ে আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ডাকসু ও হল সংসদ নির্বাচন। গঠনতন্ত্র অনুযায়ী প্রতি বছর নির্বাচন হওয়ার কথা থাকলেও স্বাধীনতার পর সব সরকারের আমলেই ডাকসু নির্বাচন নিয়ে এক ধরনের অনীহা লক্ষ্য করা গেছে। অবশ্যই এক্ষেত্রে ভিন্ন অন্তর্বর্তী সরকার। ইতিহাস ঘেঁটে দেখা গেছে ১৯৭১ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত মোট ৫৪ বার এই নির্বাচন হওয়ার কথা থাকলেও হয়েছে মাত্র ৮ বার। ১৯২২-২৩ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ছাত্র সংসদ প্রতিষ্ঠার পর থেকে ৫২ ভাষা আন্দোলন, ৬২ শিক্ষা আন্দোলন এবং ৭১-এর স্বাধীনতা সংগ্রাম সহ বাংলাদেশের প্রতিটি আন্দোলনে চালিকা শক্তির ভূমিকা পালন করেছে ছাত্ররা। এরপরও কেন ডাকসু নির্বাচন এড়িয়ে যাওয়ার প্রবণতা লক্ষ্য করা গেছে বিগত সরকারের আমলে? অন্তর্বর্তী সরকারের পর নির্বাচিত সরকারও কি এই ডাকসু নির্বাচনের ধারাবাহিকতা বজায় রাখতে সক্ষম হবে? আর এর আগে ডাকসুর নেতৃত্বে এবং আগে পরে যারা আসলে এসেছেন তাদের অনেকেই বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গেছেন। এবারে ডাকসু নির্বাচনের মাধ্যমে ছাত্র রাজনীতিতে কি পরিবর্তন আসবে বা সুদিন আদৌ আসবে কিনা? ঢাকার পর অন্যান্য বিশ্ববিদ্যালয়েও কি খুলবে ছাত্র সংসদ নির্বাচনের দুয়ার? সব মিলিয়ে আসন্ন নির্বাচন নিয়ে সাবেক ডাকসু নেতাদের ভাবনা কি, এই সব কিছু নিয়ে আজকে আমাদের আলোচনায় স্টুডিওতে যুক্ত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর সাবেক সাধারণ সম্পাদক ডাক্তার মোস্তাক হোসেন এবং আমাদের সাথে আছেন ডাকসুর সাবেক সহসভাপতি নুরুল হক নূর। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আলোচনায়। শুরুতেই আসলে আমি চলে যাব জনাব মোস্তাক হোসেন আপনার কাছে। বিগত দিনগুলোতে আমরা যেটা দেখেছি যে এই ডাকসু নির্বাচন নিয়ে কিন্তু প্রতিটা সরকারেরই দেখা গেছে যে একটা অনীহা, যেটা আসলে আমরা বলছিলাম। এই অনীহাগুলোর আসলে কারণ কি, যেখানে প্রতিটা আন্দোলন বা সংগ্রামে কিন্তু সরকার ছাত্রদেরকেই পুঁজি করে সামনের দিকে আগায়? এটাকে আসলে আপনি কিভাবে দেখছেন? জি ধন্যবাদ। এটা একটা কি বলে দুঃখজনক, ইংরেজিতে বলে প্যারাডক্স, মানে একটা স্ববিরোধী বৈপরীত্য। এবং দেখা গেছে যে রাজনৈতিক সরকারগুলো এই বিষয়ে অনীহাটা বেশি। নির্বাচনটা যা আমাদের সময় এরশাদের সামরিক শাসনের নির্বাচন হয়েছে, অবশ্য এরশাদ ভেবেছে যে নির্বাচনটা দিলে ছাত্র সংগঠনগুলোর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে, মারামারি হবে, তা আন্দোলনটা ভুলে যাবে। এটাও তাদের একটা এজেন্ডা। তবে রাজনৈতিক সরকারগুলোতে যারা দায়িত্বে থাকেন তারাও তো ছাত্র রাজনীতিরই ফসল। তারা মনে করেন যে তারা যেভাবে ফসল হিসেবে ক্ষমতায় বসছেন, নতুন প্রতিদ্বন্দ্বী যেন না আসে, এই ধরনের মনোভাব হয়তো তারা মুখে বলেন না, কিন্তু ঘরোয়া আলোচনায় তারা সেভাবে বলেন যে একটা ঝামেলা তৈরি হবে। দেখুন, আমরা যে দীর্ঘদিন আমরা একটা শাসনে ছিলাম, যদি ছাত্র রাজনীতি ডাকসু নির্বাচনের মাধ্যমে প্রকাশ হতো এবং বিরোধী দল, সাধারণত ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিরোধী মতের লোকেরাই জয়লাভ করে, যেমন সর্বশেষ নূর অনেক প্রতিকূলতার মধ্যে দিয়ে ভিপিকে তারা আটকাতে পারেনি, অন্যগুলো তারা জোর জবরদস্তি করে দখল করেছে। ভিপি এবং সমাজসেবা সম্পাদক বিরোধী দল থেকে ছিল, তারা পরবর্তী পর্যায়ে রাজনীতিতে উজ্জ্বল ভূমিকা রাখছেন। যদি এই সময়ে ছাত্র সংসদ সরকারের বিরুদ্ধে ভূমিকা রাখতো আন্দোলনে, তাহলে এইরকম একটা রক্তাক্ত গণঅভ্যুত্থানে তাদেরকে পালিয়ে যেতে হতো না, একটা শান্তিপূর্ণ পরিবর্তন হতো বা শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে এটা ক্যাম্পাস থেকে প্রতিবাদটা আসলে আগে অন্যান্য স্বৈরাচারী সরকার কিন্তু এভাবে বিদায় নেয়নি। তারা জনমতের চাপে নথি স্বীকার করে তার দেশেই ছিল, তাদের হয়তো বিচার হয়েছে, কারো হয়তো বা লোকচক্ষুর অন্তরে ছিল। কিন্তু এইভাবে যে ছাত্র আন্দোলন, শ্রমিক আন্দোলন, পেশাজীবী আন্দোলন সবগুলোকে যে একেবারে জোর করে বন্ধ করে রাখা অথবা একটা প্রহসন করে তাদের পক্ষে লোকদেরকে নিয়ে আসা, এটার ফলাফল তো ভালো হয়নি। কাজে এখান থেকে শিক্ষা নেওয়া উচিত। যদি গণতান্ত্রিকভাবে একটা সরকারের সমালোচনা করবার জন্য কোনো ইনস্টিটিউশন থাকে, এমন কোনো প্রতিষ্ঠান থাকে, তাহলে এটা গণতন্ত্রের জন্য লাভ এবং তাদের জন্যও লাভ। তারা একবার পরাজিত হবে, পরবর্তী পর্যায়ে আবার তারা জনগণের কাছে রায় চাইতে পারে। কাজে আমার মনে হয় যে যেই ধরনের একটা ভীতি থেকে রাজনৈতিক নেতৃত্ব যে সরকারগুলো ছিল, তারা শুধু বিগত সরকার, এর আগেও যারা নির্বাচিত সরকার ছিলেন, পলিটিক্যাল গভর্নমেন্ট ছিলেন, তারাও কিন্তু ডাকসু নির্বাচন দিতে চাননি। নানা রকম গণ্ডগোল টন্ডগোল তৈরি করে নানা কথা বলে তারা সেটাকে বলেছেন যে এই ঝামেলাটা আমার দরকার নাই।
তা সেটা এখান থেকে শিক্ষা নেওয়া উচিত যে যদি নিয়মিত ছাত্র রাজনীতি বা ডাকসু নির্বাচন বা অন্যান্য ছাত্র সংসদ নির্বাচনগুলো যদি হয়, একদিকে শুধু ডাকসু নির্বাচন শুধু রাজনীতির জন্য না, ভিপি বা জিএস বা কয়েকজন হয়তো ছাত্র রাজনীতি থেকে জাতীয় রাজনীতিতে যায়, অধিকাংশ যে কিন্তু কর্মজীবনে চলে যায়, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, শিক্ষকতা, আইন পেশা, সেখানে কিন্তু তারা যে নেতৃত্ব গুণাবলী অর্জন করে তারা কিন্তু অনেক ভালো অবদান রাখতে পারে। নিশ্চয়ই এই বিষয়ে আপনার সাথে আরও কথা হবে। জনাব নুরুল হক নূর, একটা বড় রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে। এখন আসলে জাতীয় নির্বাচনের আগে এই ছাত্র রাজনীতিটা কীরকম হওয়া উচিত, যেটা আসলে পরবর্তী সময়ে জাতীয় নির্বাচন হোক বা রাজনীতিতে বড় একটা ভূমিকা রাখতে পারবে ইতিবাচক হিসেবে? সবাইকে শুভেচ্ছা। আপনারা লক্ষ্য করছেন যে আজকে যে পরিবর্তিত বাংলাদেশ, এই পরিবর্তনটা কিন্তু 2018 সালে যে কোটা সংস্কার আন্দোলন আমরা করেছিলাম, সেই আন্দোলনকে কেন্দ্র করে এই আজকের পট পরিবর্তন। 2018 সালের কোটা সংস্কার আন্দোলনে নেতৃত্ব দিয়েই ছাত্রদের অধিকার আদায় একটা আনকম্প্রোমাইজিং ভূমিকায় থাকার ফলেই কিন্তু আমি ছাত্রদের সমর্থন পেয়েছিলাম, এবং কনভেনশনাল ওইভাবে কোনো বড় ছাত্র সংগঠন বা বড় পার্টির সাথে সম্পৃক্ততা না থাকার পরও আমরা ইন্ডিপেন্ডেন্ট নির্বাচন করে সেই সময় 11টি পদে আমরা জয়লাভ করেছিলাম, যতদূর আমরা ভিতরে খবর জানতে পেরেছিলাম। যদিও জাতীয় নির্বাচন যেভাবে ম্যানিপুলেশন হয়েছে, আগেরটাতে ভোট হয়েছে, ওইভাবে কারসাজি করে শেষ পর্যন্ত 2টো পদে আমাদেরকে বিজয়ী ঘোষণা করেছে, আর 9টি পদে করেনি। তো এবং ওই নির্বাচনে আসলে ভিপি হওয়ার ফলেই কিন্তু আমরা গতানুগতিক এই রাজনীতির বাইরে থেকেও রাজনীতিতে একটা ভূমিকা রাখার সুযোগ তৈরি হয়েছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক জায়গা ডাকসুরতে আমাদের একটা প্রতিনিধিত্ব হওয়ার পর থেকে। এবং আজকে এই যে আপনি দেখেন, যেমন উপদেষ্টা এখন এই আন্দোলনের মধ্যে আসিফ নাহিদ, যে এই এনসিপির যে আহ্বায়ক, সেসব আমাদের প্যানেল কালচারাল সেক্রেটারি ছিল, কিংবা এখানে অনেক নেতৃবৃন্দ যারা ওই ডাকসু কেন্দ্রিক অ্যাক্টিভিজমের মধ্যে দিয়েই কিন্তু আসলে তাদের আজকের এই জায়গাটাতে আসা এবং জাতিকে সংকট থেকে মুক্তির জন্য, একটা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করার জন্য ছোট ছোট পরিসরে কাজ করেছে এবং শেষ পর্যন্ত ফ্যাসিবাদকে পরাজিত করেছে একটা গণ আন্দোলনের মাধ্যমে। তো ডাকসু কিন্তু এই সুযোগটা আমাদেরকে দিয়েছিল। মোস্তাক ভাই যেটা বলছিলেন একমত, যে অনেকেই মনে করে ডাকসু কিংবা ছাত্র সংসদ নির্বাচন হলে বোধহয় সবাই জাতীয় রাজনীতিতে আসবে, জাতীয় রাজনীতি করবে, সেটা না। একদিকে দেখেন যেমন আমরা আন্দোলন সংগ্রাম করেছি, আমরা যেমন এরকম একটা ফ্যাসিবাদী রেজিমের পতন ঘটিয়ে আজকের বাংলাদেশ পুনর্গঠন আলাপ করছি, সেই আলাপে রাজনীতিবিদ এবং পেশাজীবী হিসেবে ডাকসুর সাবেক নেতা মোস্তাক ভাইও আছেন, রাজনীতিবিদ হিসেবে, পেশাজীবী হিসেবে, কারণ তিনি তো একজন ডাক্তার আবার পেশায়। আবার ধরেন ওইদিকে এই বাংলাদেশ পুনর্গঠনের আলোচনায় সরকার পক্ষ থেকে যে একটা জাতীয় ঐক্যমত্য কমিশন হয়েছে, ডক্টর আলী রিয়াজ সেই কমিটির ভাইস চেয়ারম্যান বা সহসভাপতি, তিনি ডাকসুর সাহিত্য সম্পাদক ছিলেন। সেখানে আছে বদিউল আলম মজুমদার, যিনি এই জহুরুল হক বা ইকবাল হল তৎকালীন, সেটা কিন্তু জিএস ছিলেন। আচ্ছা, এই যে বলছেন আপনার দুজনের কথাই একেবারে মিল, যে এখনো যারা বর্তমানে বিভিন্ন ক্ষেত্রে নীতি নির্ধারণী অবস্থায় বসে আছেন তারা সবাই ওই ছাত্র রাজনীতি থেকেই উঠে এসছেন, কিন্তু বিগত সময়গুলোতে দেখেছি যে ছাত্র রাজনীতিকে সবচেয়ে বেশি প্রভাবিত করা হয়েছে এবং সবচেয়ে বেশি দমিয়ে রাখা হয়েছে। আপনার সময়ও আসলে ঠিকমতো আপনি যে সময়টা পেয়েছেন 1 বছরে, আসলে আপনি কতটা কাজ করতে পেরেছেন, কেন পারেননি, আসলে কারা এটাকে আসলে দমিয়ে রাখার চেষ্টা করেছে বা সমস্যাগুলো কোথায় ছিল? হ্যাঁ, আমার আলোচনাটা লাইনটা আমি শেষ করি, নাহলে তো ওই অর্থ সম্পূর্ণ হয় না। যেটা আমি বলছিলাম যে ছাত্র রাজনীতির মধ্যে দিয়ে যারা বেরিয়ে আসে হল কিংবা ছাত্র সংসদে, তাদের একটা বহুমুখী প্রতিভা থাকে এবং যার ফলে তারা কেউ পেশা জীবনে, কেউ ব্যবসার কিংবা রাজনীতিতে বিভিন্ন ক্ষেত্রে ভালো করে একটা ভালো নজির আছে। এবং এর মধ্যে দিয়ে যেটা ভাই বলছে, বিভিন্ন ক্ষেত্রে নেতৃত্ব দেওয়ার এবং শৃঙ্খলার, মানুষের প্রতি দায়বদ্ধতার একটা আমি মনে করি যে মূল্যবোধ তার মধ্যে তৈরি হয়। কিন্তু রাজনৈতিক সরকারগুলো দেখা গেছে যে বিশেষ করে বাংলাদেশে আমরা যে গণতান্ত্রিক সরকার ব্যবস্থা বলি বা পার্লামেন্টারি ডেমোক্রেসিতে আমরা 90-এর পরে ঢুকলাম, ওই গণতান্ত্রিক সরকার কিন্তু এই ধরনের মেধাবী সৃজনশীল রাজনীতিকে আমি মনে করি আটকে রাখার জন্য নির্বাচনগুলো দেয় নাই। কারণ বাংলাদেশের যে দ্বিদলীয় রাজনীতি আমরা দেখেছি দীর্ঘদিন ধরে, কাজে এটা তো দুটো ডাইনাস্টি বেস কার্যত পলিটিক্যাল পার্টি বেস রাজনীতি ছিল। সেখানে তারা চেয়েছে ছাত্ররা তাদের লাঠিয়াল বাহিনী হিসেবে কাজ করবে। ছাত্ররা যদি এই ধরনের সৃজনশীল মেধাভিত্তিক একটা সুন্দর রাজনীতির মধ্যে থাকে, তাহলে তাদের যে হরতাল অবরোধে বোমাবাজির রাজনীতি, বাসে আগুন দিয়ে আপনার এই রাজনীতি, কিংবা আপনার এই যে বিরোধী পক্ষকে নির্মূল করার রাজনীতি, সন্ত্রাস নির্ভর রাজনীতি, এই কাজে তো ছাত্রদেরকে ব্যবহার করা যাবে না। যার ফলে তারা কিন্তু সুপরিকল্পিতভাবে
আমি মনে করি যে প্রকৃত অর্থে অছাত্রদের মাধ্যমে ছাত্রদের নেতৃত্ব দিয়ে ছাত্র রাজনীতির এই সুন্দর পরিবেশটাকে নষ্ট করেছে, এবং এটা দুটো দলই করেছে, আওয়ামী লীগও করেছে, বিএনপিও করেছে। 28 বছর পরে যে কোনো প্রেক্ষাপটে আমি সুযোগ পেয়েছিলাম, সেই স্বাভাবিকভাবেই সেই সুযোগ পেয়েছিলাম বলেই তো আজকের এই গণ অভ্যুত্থানের প্রেক্ষাপট, আমার কলিগ সহ আমরা সবাই মিলে একটা প্রেক্ষাপট তৈরি করতে পেরেছি। তাহলে এতদিন যদি এই নিয়মিতভাবে, যেটা সামরিক শাসক এরশাদের আমলেও ডাকসু নির্বাচন হয়েছে মোটামুটি প্রায় রেগুলার, এমনকি আইয়ুব খানের আমলেও রেগুলার ডাকসু নির্বাচন হয়েছে, কিন্তু বাংলাদেশের গণতান্ত্রিক সরকারগুলো কিন্তু এই নির্বাচনটা ধারাবাহিকভাবে করে নাই। তো আমি আশাবাদী যে এই যে নির্বাচনের মধ্যে দিয়ে যে ডাকসুর তালা খুলছে, আশা করি এই নিয়মিত তালাটা খোলা থাকবে। জনাব মুশতাক হোসেন, একটা বিষয় সেটা যেরকমটা বলছিলেন জনাব নুরুল হক নূর, যে এই ছাত্রদেরকে যে লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করেছে বিভিন্ন সময়ে বিভিন্ন সরকার, এই ভীতির জায়গা থেকে এখন বর্তমানে অনেক ছাত্রই চান না যে বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতিই হোক, কিন্তু সেই সাথে আবার ডাকসু নির্বাচনটাও গুরুত্বপূর্ণ নতুন ছাত্র নেতৃত্ব উঠে আসার জন্য। এই যে একটা দমনদশা অবস্থা, বিপরীতমুখী একটা অবস্থান, এটাকে আসলে নিরসন করা যায় কিভাবে? এটা নিরসন করার জন্য যে সুষ্ঠু গণতন্ত্র চর্চা ক্যাম্পাসে, তার মাধ্যমেই করা সম্ভব। দেখুন, এই ডাকসু নির্বাচনে যদি কোনো এরকম প্রবণতা দেখা যায় যে কোনো একটা ছাত্র সংগঠন একটা রাজনৈতিক দলের লাঠিয়াল হিসেবে কাজ অতীতে করেছে বা এখনও করতে চায়, প্রভাব বিস্তার করতে চায়, তাহলে ছাত্ররা তাকে প্রত্যাখ্যান করবে। এটা নিয়মিত গণতন্ত্র চর্চা ছাড়া কিন্তু আপনি এটা দূর করতে পারবেন না। ছাত্র রাজনীতি বন্ধ করে বা ডাকসু নির্বাচন বন্ধ করে এটা কিন্তু বরঞ্চ তাদেরকে সুযোগ করে দেওয়া হবে। যখন সাধারণ ছাত্ররা নিজেরা চয়েস করতে পারবে, বাছাই করতে পারবে কাকে, তখন তারা যারা যে সমস্ত ছাত্র সংগঠন ইন্ডিপেন্ডেন্ট, স্বাধীন চেতা, স্বাধীনভাবে কাজ করতে সক্ষম, যুগে যুগে আমাদের সংগঠনগুলো যখন ডাকসু নির্বাচনে জয়লাভ করেছে, যারা আমাদেরকে ভোট দিয়েছে, তারা বলছে জাসদ ছাত্রলীগ, কিন্তু জাসদ নেতৃবৃন্দের নামও তারা জানতেন না, জাসদ অফিস কোথায় তারাও তারা জানতেন না। একটা তারা স্লোগান দিত, এটা একটা ইন্ডিপেন্ডেন্ট বা বড় বড় দলগুলোর বাইরে একটা স্বাধীন চেতা ছাত্র সংগঠন, কাজেই তাদেরকে আমাদেরকে বাছাই করতে হবে। তো এখনও যদি রায় দেওয়ার সুযোগ দেওয়া হয়, যারা বড় বড় রাজনৈতিক দলে লাঠিয়াল হিসেবে ব্যবহৃত হয় না, স্বাধীনভাবে ছাত্রদের নেতৃত্ব দেয়, স্বাধীন চিন্তার বিকাশে নিশ্চয়ই তাদেরকে বেছে নেবে, এবং যদি একটা নির্বাচনে পুরোপুরি বেছে নিতে না পারে, পরবর্তী নির্বাচনে আরও হবে এবং নতুন শক্তির উদ্ভব হবে। কাজেই নিয়মিত গণতন্ত্র চর্চা, নির্বাচন এবং সাংস্কৃতিক চর্চা, ছাত্রদের পারস্পরিক যে বিভিন্ন যে সুষ্ঠু সাংস্কৃতিক এবং পাঠ্যসূচির বাইরে যে কাজটা, সেগুলো করার মধ্যেই কিন্তু যারা দলীয় লাঠিয়াল হিসেবে কাজ করে তারা কিন্তু কোণঠাসা হয়ে পড়বে এবং তারা সংশোধিত হতে বাধ্য, নাহলে নতুনদের জন্য তাদেরকে জায়গা ছেড়ে দিতে হবে। যেরকম আমরা শুনছিলাম, আমাদের যেরকম সার্জিস আলম তিনি বলেছিলেন যে হলে থাকতে হলে তখন একটা ছাত্র রাজনীতি করতেই হবে, যে কোনো একটা দলের সাথে যুক্ত তাকে হতেই হবে, না ছাড়া সে হলে থাকার মানে সেই রকম অত্যাচার বা তাদেরকে একেবারে লাঞ্ছিতের পর্যায়ে নিয়ে চলে যাওয়া হতো। সেই যে একটা ছাত্র যদি চায় যে না আমি হলে থাকবো, লেখাপড়া করব, আমি কোনো ধরনের ছাত্র রাজনীতির সাথে যুক্ত হব না, তাকে কেন সেই পরিবেশটা আসলে করে দেওয়া হয় না বা হয়ে ওঠে না? নিয়মিত যদি হল সংসদে নির্বাচন হয় তাহলে কিন্তু এটা গোপন ব্যালটে যারা জোর করে হলে সিট দিচ্ছে রাজনীতি করা, তাকে মিছিলে যেতে হবে, তাকে মিটিংয়ে অংশ নিতে হবে, তাকে ব্যানারের পেছনে থাকতে হবে, লোক সংখ্যা বৃদ্ধি দেখাতে হবে, এই জিনিসগুলো থেকে আসলে ছাত্ররা যদি বের হতে চায় সেটার কোনো পথ খোলা আছে কিনা? সেটা তো যে নিয়মিত যদি নির্বাচন হয় তাহলে হলের মধ্যে যারা জোর জবরদস্তি করে হলের সিট দখল করে এটা সিট ভাড়া দিচ্ছে বা সাধারণ ছাত্রদেরকে একটা গ্রিন রুমের মতো জায়গায় খোয়ারের মধ্যে আবদ্ধ করে রাখছে, নির্বাচনের মাধ্যমে তারা প্রত্যাখ্যাত হবে এবং কর্তৃপক্ষ যেন তাদের নিয়ন্ত্রণে হলের সিট বন্টন হয় মেধার ভিত্তিতে এবং প্রয়োজনের ভিত্তিতে, দুটোই। তাহলে সেইটা আনার জন্য যে সংগঠন কাজ করবে, যে ছাত্র সংগঠন সহযোগিতা করবে, তারা নির্বাচনে জয়লাভ করবে। এজন্য এবারে নির্বাচন গতবারেও দাবি উঠেছিল, হয়নি, যে হলের বাইরে ভোট কেন্দ্র। তাহলে হলের বাইরে যদি ভোট কেন্দ্র হয় তাহলে হলের মধ্যে যদি ভোট কেন্দ্র থাকে তাহলে এই যে আপনি বললেন জবরদস্তি যারা করে তাদের চোখের সামনে একটা ভয়ভীতি থাকে। যদি সেটা তার বাইরে যদি কেন্দ্রীয় ভোট কেন্দ্রে তারা ভোট দিতে পারে তাহলে তারা ভোটের মাধ্যমে ওই দখলদারি যারা করে তাদেরকে প্রত্যাখ্যান করতে পারবে এবং তাই হবে। কাজে এখন অবশ্য গণঅভ্যুত্থানের পরে হলে আমার যতটুকু জানা আছে দখলদারিত্ব এখন নেই, তবে দখলদারিত্ব যারা অতীতে করেছে এবং এখন যারা করতে চায় তাদেরকে এই বিষয়ে সাবধান হতে হবে, নাহলে তাদেরও
ছাত্র সমাজের রায় পেতে অসুবিধা হবে। নিশ্চয়ই আমরা এই বিষয়ে আরো অনেক কথা নিয়ে ফিরবো, এর পরবর্তীতে এসে কথা হবে নুরুল হক নুর আপনার সাথে। সময় হচ্ছে ছোট্ট একটি বিরতির। প্রযত্নে বাংলাদেশ অনুষ্ঠান থেকে নিচ্ছি ছোট্ট একটি বিরতির সঙ্গে আবারও স্বাগত প্রযত্নে বাংলাদেশ অনুষ্ঠানে। আমাদের আজকের বিষয় ছাত্র রাজনীতিতে কি সুদিন ফিরবে। আলোচনায় আজ আমাদের সাথে স্টুডিওতে যুক্ত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর সাবেক সাধারণ সম্পাদক ডাক্তার মুশতাক হোসেন এবং আছেন ডাকসুর সাবেক সহসভাপতি নুরুল হক নুর। জনাব নুরুল হক নুর, এবারে আপনার কাছে আমি একটু জানতে চাইছি যে ছাত্র রাজনীতিতে শিবিরের একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। তারা কিন্তু ডাকসু নির্বাচনটাও খুব দ্রুত সময়ের মধ্যে চায়। তারা বলেছে যে তারা সব রকমভাবে নির্বাচনের জন্য প্রস্তুত, কিন্তু তাদের যে কমিটি দেওয়ার ব্যাপারে যেই ধরনের কৌশল তারা আসলে অবলম্বন করে, সেটাকে ছাত্র রাজনীতির জন্য আপনি কতটুকু যৌক্তিক মনে করছেন বা সাধারণ শিক্ষার্থীদের জন্য কতটুকু নিরাপদ? এখন বিভিন্ন সংগঠনের তো বিভিন্ন ধরনের পলিসি থাকে, কৌশল থাকে। শিবিরের কৌশলটা সবসময় হাইড অ্যান্ড সিক, হ্যাঁ, লুকোচুরি খেলার মতো। বিশেষ করে গত 16 বছরে তো বলতে গেলে দেখেছি যে আমরা শিবির খুব বেশি অ্যাক্টিভলি প্রকাশ্যে রাজনীতি করতে পারে নাই, কিন্তু তাদের সংগঠনের যে প্যাটার্ন সেটাতে কিন্তু তাদের কার্যক্রম আমার ধারণা থেমে থাকে নাই। এমনকি এই একটা তাদের জন্য সুবিধা ছিল, মানে গোপনে সংগঠন করার সুবাদে বিভিন্ন ক্ষেত্রে প্রভাব বিস্তার করা। যেমন দেখবেন কিছুদিন আগে শিবিরের বর্তমান কি দেখতেছেন যে না, সাদিক কায়ুম গণ অভ্যুত্থানের মোটামুটি পরিচিত মুখ, সে বলছিল যে আমি যে সংগঠন থেকে উঠে আসছি, ছাত্র সংগঠন ছাত্র অধিকার পরিষদ, সেটাতে মাঝখানে তারা একটা ভাঙন ধরিয়েছিলেন। সেটা সে অকপটে টকশোতে বলছে যে আমরা ছাত্র অধিকার থেকে ছাত্র শক্তি তৈরি করেছি, অর্থাৎ এই অভ্যুত্থানের তাদের অবদানকে বলতে গিয়ে বলছে যে আমরা তৈরি করেছি, এবং অভ্যুত্থানের নেতারা জানতেন যে আমরা শিবির করি, আমাদের কাছ থেকে সহযোগিতা নিয়েছেন, পরামর্শ নিয়েছেন। এবং এটা আমি বিশেষ করে সংগঠন করতে গিয়ে এই চ্যালেঞ্জটা ফেস করেছি, কারণ আমার সংগঠন করে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে মনে হচ্ছে তাদের বেশি একটু শিবির ঘাসা মনোভাব, শিবির ঘাসা মনোভাব বা ওই একটু এরকম মতাদর্শিক মনে হয়। তখন কারো বিরুদ্ধে ব্যবস্থা নিতে গেলে ওই ধরনের, আমরা তো একটা নতুন সংগঠন তখন করেছিলাম, এখন না 7-8 বছর অনেককে চিনি, আমাদের কারা আইডিওলজি আইডেন্টিফাই করতে পারে। হ্যাঁ, ওই সময় এগুলো করতে গিয়ে নানা ধরনের ঝামেলায় পড়েছিলাম। তো সেদিক থেকে ওই শিবিরের এই ওপেন রাজনীতি তখন না করতে পারে, তারা কিন্তু বিভিন্ন সংগঠনে তাদের ভাষায় যে জনশক্তির সাপ্লাই দিয়ে কিন্তু তারা প্রভাব বিস্তার করতে সক্ষম হয়েছে। এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেটা হয়েছে, সেটাকে কি আপনি কোনোভাবে গুপ্তচরাবৃত্তি বলবেন কিনা? কারণ আপনার সংগঠনে যখন একজন পরিচয় ছাড়া বা পরিচয় গোপন করে একজন সদস্য হিসেবে থাকবে এবং আপনার সংগঠনের যে সিক্রেটগুলো সেগুলো সে জানবে, এবং পরবর্তীতে সে যেই সংগঠনের হয়ে একেবারে কাজ করছে তাদেরকে সেই তথ্যটা আসলে দেবে কিনা, সেই বিষয়ে কোনো ধরনের আশঙ্কা থাকে কিনা? আপনার অতীত অভিজ্ঞতা কি বলে? এটা তো সে প্রথমভাবে নৈতিক স্খলনের একটা কাজ। একজন শিক্ষার্থী হয়ে কখনোই সে এই ধরনের প্রতারণা করতে পারে না যে আমি আপনার দল কিনে সংগঠন কিনে আপনার মধ্যে ঢুইকে আমি ভাব দেখাই দিচ্ছি আপনার সংগঠন করি। এবং এই অভ্যুত্থানের পরে যেটা দেখা গেলো যে অনেক জায়গায় কিছু পত্র থেকে নিউজ, যেটা আগে যারা ছাত্রলীগের পদধারী ছিল শিবিরের অনেকে, তো তারা বলেছে যে হ্যাঁ, সারভাইভ করার জন্য সেই সময় অনেকে শিবিরের পদ নিয়েছিল। কিন্তু ধরেন যেমন আমরা যখন থেকে রাজনীতি করি, আমি তো, আপনি সাংবাদিক হিসেবে বিশ্ববিদ্যালয়ে কাভার করেছেন, ছাত্রলীগের বিরুদ্ধে গুটি কয়েক ছাত্রদেরকে নিয়ে প্রতিবাদ করতে গিয়ে অসংখ্যবার ক্যাম্পাসে রক্তাক্ত হয়েছে, আহত হয়েছে, কিন্তু আমরা কোনো হাইড অ্যান্ড সিক খেলনি, কিন্তু ওপেন। কিংবা ছাত্র দলের কথাও যদি আমরা দেখি যে ছাত্র দল কিন্তু মার খেয়েছে ঢাকা বিশ্ব অনেকভাবে, বা বামপন্থীরা ছাত্র ইউনিয়ন বা অন্যান্য যারা আছে ওপেন রাজনীতি করেছে। সো এইটা আমি একজন ছাত্র সংগঠনের নেতা হিসেবে সাবেক এবং একজন তরুণ হিসেবে আমি এটা ভালো দিক মনে করি না। এবং এখনও তো বোধহয় শিবিরের সব হল এবং ক্যাম্পাসের ওপেন কমিটিটা ওপেন করে নাই। তো যার ফলে এই নির্বাচনে এখন তাদের ভূমিকাটা কি হয়, তারা কি প্রকাশ্যে কোনো প্যানেল দেয় নাকি কাউকে সমর্থন করে, সেইটা মানে বোঝা মুশকিল। তবে তাদের ছাত্র রাজনীতিতে একটা প্রভাব আছে, এবং তাদের ধরেন অন্যান্য ছাত্র সংগঠনের মতো যে বিশেষ করে ক্যাম্পাসে আধিপত্য বিস্তার এবং পেশি শক্তির রাজনীতির প্র্যাকটিসটার ক্ষেত্রে হয়তো আমি যতদূর মনে করি যে ধরেন 90-এর দশকে ছিল, বাট রিসেন্ট অবশ্য ক্ষমতায় ছিল না, 16 বছর তো ক্ষমতার বাইরে ছিল, কাজে বলা যাচ্ছে না এখনকার পরিস্থিতিতে তাদের ভূমিকাটা কি হয়। জনাব মুশতাক হোসেন, এখনো বলা যাচ্ছে না, যেরকম নূর ভাই বলছিলেন যে ছাত্র শিবিরের যে অবস্থান বা তাদের যে কমিটি একটু ঘিরে রাখা, সেটা প্রকাশ না করা,
আপনি যথেষ্ট অভিজ্ঞ একজন মানুষ, ছাত্র রাজনীতি করেছেন, আপনার কাছে কি মনে হয় আসলে কি হওয়া উচিত? আমি জানবো না যে আমার দলে কে আছে বা এই বিষয়টাকে কিভাবে দেখছেন? একজন ছাত্র সে তার পরিচয় সে গোপন রেখে রাজনীতি করার সুযোগ আছে কিনা, বা পরিচয় গোপন রেখে কমিটি গোপন রেখে একটা ছাত্র রাজনীতি করার কোনো সুযোগ আছে কিনা? ছাত্র দল করছে, বৈষম্য বিরোধীরা তাদের নিজেদেরকে প্রকাশ করেছে, সবাই যে যার জায়গা থেকে প্রকাশ এসছে, শিবির না কেন? দেখুন, আমি তো সরাসরি এই বিষয়ে বলতে পারবো না। আমাদের সময় ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবেশ পরিষদের সদস্য ছিল না। তারা আমাদের সাথে একই সাথে সহ অবস্থান তারা করতো না। তবে ডাকসু নির্বাচন হলে হল সংসদ নির্বাচনে তারা প্যানেল দিত, এবং প্যানেল দিয়ে তারা মধুর ক্যান্টিনে আসতো না বা কলা ভবনে তারা আসতো না, তারা হয়তো হলে তাদের লিফলেট বিলি করতো। তখন কিন্তু আমরা জানতাম এইভাবে গোপনভাবে অন্য সংগঠনের ভেতরে থেকে তারা কাজ করতো না, যদিও তারা মধুর ক্যান্টিনে আমাদের সাথে একসাথে বসতো না, কিন্তু তারা ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে আলাদাভাবে বৈঠকে বসতো। অন্যান্য সংগঠন একসাথে বৈঠকে বসছে, আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের সাথে বা প্রক্টরের সাথে তারা আবার আলাদাভাবে বৈঠকে বসতো। পরোক্ষ যোগাযোগ ছিল বা অনানুষ্ঠানিক যোগাযোগ ছিল, এই ধরনের পরিস্থিতি ছিল না আমাদের সংগঠনের। বলি, আমাদের ছাত্রলীগ, জাসদ ছাত্রলীগ বা বৈজ্ঞানিক সমাজের ছাত্রলীগ, আমাদের বাকশাল যখন হলো, আমাদের সংগঠন প্রকাশ্যে ক্যাম্পাসে কাজ করতে পারতো না। কিন্তু আমরা কিন্তু আওয়ামী লীগ ছাত্রলীগ ভেতরে আমরা সদস্য হই নাই। আমাদের যারা সদস্য ছিল তারা হয়তো প্রকাশ্যে মধুর ক্যান্টিনে আসতে পারতেন না, কিন্তু তারা হলের ভেতরে তারা পোস্টার করা বা দেয়াল লিখন সেগুলো করতেন। সাধারণ ছাত্ররা তো জানতো যে আপনারা কোন দলের, তাই না? সেটা হয়তো যারা বড় নেতা তারা হয়তো মানে লুকিয়ে থাকতেন যেন পুলিশ গ্রেপ্তার না করে, বা ইভেন যখন সামরিক শাসন থাকে তখনও কার্যক্রম করা যায় না, কিন্তু হলের ভিতরে সবাই চিন্তা জানতো কে করছে না করছে, পুলিশ রেড করে হল থেকে নিয়ে যেত। তবে এখন তারা কিভাবে কার্যক্রম করছে, এখন তো পরিস্থিতিটা ভিন্ন। এখন ছাত্র শিবির বা এই ধরনের সংগঠন যারা পরিবেশ পরিষদের অন্তর্ভুক্ত ছিল না, তারা এখন প্রকাশ্যে কাজকর্ম করছে। এখন জানি না তারা অন্যান্য সংগঠনের সঙ্গে কিভাবে একসাথে তারা ওঠা বসা করছে, বা তাদের মধ্যে পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া কি হচ্ছে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বা কিভাবে দেখছেন। তবে এটা হচ্ছে যার যার সংগঠনের কৌশল, সেই কৌশলটা দিয়ে যদি তারা দেশের জন্য কিছু ভালো করতে পারে, ছাত্রদের জন্য ভালো করতে পারে, সেখানে হয়তো কোনো প্রশ্ন নেই। সেটা আসলে সহাবস্থানের জায়গাটা আসলে তৈরি হবে কিনা, নুরুল হক নূর, আপনার কাছে আমার এইটা প্রশ্ন। আর সেই সাথে আসলে জানতে চাই যে পরবর্তী যে নির্বাচন হবে, সেই নির্বাচনের এই আসছে ডাকসু নির্বাচনের জন্য আপনার কি মনে হচ্ছে যে বিশ্ববিদ্যালয় কতটুকু প্রস্তুত, বা তাদের আসলে কোনো জায়গায় কোনো ধরনের ল্যাকিংস আছে কিনা? না, প্রকৃত অর্থে আমি অনেক দিন ধরেই বলে আসছিলাম, বিশেষ করে অভ্যুত্থান তো ঘটিয়েছে কার্যত লিডারশিপে ছাত্ররা ছিল, এবং ছাত্রদের যে একটা মানে ডেডিকেশন এবং কমিটমেন্ট ছিল, যদিও অভ্যুত্থানের পরে আমরা দেখেছি যে সেই অভ্যুত্থানের পরিচিত নেতৃবৃন্দ এই ছাত্ররা যারা ক্যাম্পাসে ধরেন স্যান্ডেল পায়ে দিয়ে হাঁটতো কিংবা 200 টাকার টি শার্ট পরে হাঁটতো, এখন তারা অনেকে তাদের বেশভূষা চালচলন একটা ব্যাপক পরিবর্তন হয়েছে। এবং এবং যেই ছাত্ররা অন্যায়ের বিরুদ্ধে, বৈষম্যের বিরুদ্ধে লড়াই করেছে, সেই ছাত্ররা অভ্যুত্থানের পরিচিত নেতা হয়, তারা ক্যাম্পাসে থেকে শুরু করে বিভিন্ন জায়গায় বৈষম্য তৈরি করছে। তারা আজকে মন্ত্রণালয়ে তদবির, নিয়োগ, ডিসি অফিসে, এসপি অফিসে খবরদারি। তো এই অভ্যুত্থানের ফলে বিশেষ করে তরুণদেরকে নিয়ে মানুষের যে একটা অসম্ভব রকমের স্বপ্ন ছিল যে আমাদের দেশের তরুণরা ওই ওয়েস্টের মতো একটা ইয়ং বয়সে দেশকে লিড দেবে, নেতৃত্ব দেবে, একটা ভালো আমরা নেতৃত্ব পাচ্ছি, সেইখানে কিন্তু মানুষ বড় রকমের একটা ধাক্কা খেয়েছে। এই যে দেখছেন না, বিভিন্ন জায়গায় চাঁদাবাজির অভিযোগে সমন্বয়ক বা ছাত্রনেতারা গ্রেপ্তার হচ্ছে, এবং বিভিন্ন এই আন্দোলনের, বৈষম্য বিরোধী আন্দোলনের পরিচিত নেতৃবৃন্দ, তাদের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ আসছে, তো সেই দিক থেকে এই রকমের কিছু অভিযোগ থাকলেও ক্যাম্পাসে নির্বাচন না হওয়ার মতো কিংবা আইন শৃঙ্খলা পরিস্থিতি বা ক্যাম্পাসের সহাবস্থানে ভায়োলেন্স হচ্ছে ওই রকমের অভিযোগগুলো নাই। সেই দিক থেকে আমি মনে করি যে প্রত্যেকটা ক্যাম্পাসই নির্বাচনের একটা ভালো পরিবেশ আছে এবং নির্বাচনটা করা উচিত। মোস্তাক ভাই এর আগের স্লটে যেই কথাটি বলেছিলেন যে তারা যদি দেখে যে না, এই ছাত্র সে মুখে এক কথা বলে ভিতরে অন্য কিছু লালন করে, সে কিছুদিন আগেও বিপ্লবী ছিল, এখন ধান্দাবাজি ফটকাবাজি কাজকর্ম করছে, সো তাহলে তাকে তারা অ্যাকসেপ্ট করবে না। নিশ্চয়ই আপনার এই বক্তব্য থেকে আমার ভেতরে মনে আরো অনেক বেশি প্রশ্ন জেগেছে, যে প্রশ্নগুলো বিরতির পর আমি এসে আপনাদের কাছ থেকে নিশ্চয়ই জেনে নেব প্রশ্নের উত্তর। সে পর্যন্ত প্রযত্নে বাংলাদেশ অনুষ্ঠান থেকে নিচ্ছে একটি বিরতি, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত প্রযত্নে বাংলাদেশ অনুষ্ঠানে। আমাদের আজকের বিষয় ছাত্র রাজনীতিতে কি সুফল বা সুদিন ফিরবে। আলোচনায় আজ আমাদের সাথে স্টুডিওতে আছেন ডাক্তার মুশতাক হোসেন এবং নুরুল হক নূর।
বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি। জনাব মুশতাক হোসেন, আপনার কাছে একটু জানতে চাই যে জাতীয় নির্বাচনের আগে এই ডাকসু নির্বাচনটি খুবই গুরুত্বপূর্ণ, ছাত্র রাজনীতির ক্ষেত্রে হোক বা জাতীয় পর্যায়ের ক্ষেত্রে হোক। সেই জায়গায় এই ডাকসু নির্বাচনটা জাতীয় নির্বাচনকে কোনোভাবে প্রভাবিত করতে পারে কিনা, যদি পারে তাহলে আসলে কি কি ক্ষেত্রে? আমি আশা করি একটা শুভ প্রভাব পড়া উচিত এটা, এবং আমি আরও আশা করি যে ডাকসু নির্বাচন বা এর পরে ছাত্র সংসদ নির্বাচন যেগুলি হবে জাতীয় নির্বাচনের আগে, এটা একটা উদাহরণ সৃষ্টি করুক যে কীভাবে ছাত্ররা শান্তিপূর্ণভাবে তাদের রায় দেয় এবং তাদের নেতৃত্ব বেছে নেয়। এবং এই ছাত্রদের যারা অগ্রজ, তারাই তো জাতীয় নির্বাচনে প্রার্থী হবে বা তারা রাজনৈতিক দলগুলো নেতৃত্ব করবে। কাজে অগ্রজরা এখান থেকে নিশ্চয়ই একটা ভালো জিনিস পাবে। এবং আমি মনে করি যে জাতীয় সংসদ নির্বাচনের আগে এটা একটা মহড়ার মতো হয়ে যাবে যে কিভাবে শান্তিপূর্ণভাবে নির্বাচন করা যায়। যদি কোনো ত্রুটি এখানে চিহ্নিত হয়, সেই ত্রুটিগুলো সংশোধন করার সুযোগ জাতীয় নির্বাচনে হবে। এবং নেতৃত্ব নির্বাচন ছাত্র যাদের করবে, জাতীয় সংসদ নির্বাচন যদিও একটি ভিন্ন ধরনের, তারপরেও একটা আমি মনে করি যে প্রভাবটা পড়বে, সেটা একটা ভালো প্রভাব পড়ার একটা আশা আছে। শিক্ষাবিদরা আসলে বলছেন যে এটা সরকারের জন্য একটা বড় চ্যালেঞ্জ, আপনি কি মনে করছেন? হ্যাঁ, কারণ এইরকম অন্তর্বর্তীকালীন সরকারের সময় নির্বাচন তো আসলে আগে হয়নি। এই ছাত্রদের নির্বাচন একটা বেশ স্পর্শকাতর এলাকা, কাজেই তাদের মধ্যে তো সতর্ক থাকা ভালো, তারা যেন একেবারেই নির্লিপ্ত না থাকে এবং একটা শান্তিপূর্ণভাবে নির্বাচন করা যায়। আমার মনে হয় ছাত্ররা পূর্ণাঙ্গ সহযোগিতা করবে এবং এই অন্তর্বর্তীকালীন সরকার একটা আস্থা, তাদের একটা আত্মবিশ্বাসটা আরও বাড়বে। আমার মনে হয় না যে এই ছাত্র সংসদ নির্বাচনে কোনো রকম বিশৃঙ্খলা তৈরি হবে। এই বিষয়ে ফিরবো আপনার কাছে। জনাব নুরুল হক নূর, বিভিন্নভাবেই দেখা গেছে যে কোনো সংগঠন চাচ্ছে যে এটা জাতীয় নির্বাচনের আগে হোক, আবার কেউ চাচ্ছে জাতীয় নির্বাচনের পরে। আমি যদি স্পষ্ট করে বলি যে বৈষম্য বিরোধী ছাত্র সংগঠন এবং ছাত্র শিবিরটা চাচ্ছে যাতে এটা দ্রুত সময়ের মধ্যে হোক, ছাত্রদল চাচ্ছে যে যাতে তারা একটু সময় পায়, একটু প্রস্তুতি নিতে পারে বা এটা সংস্কার আগে দিয়ে তারপরে নির্বাচনটা হোক। কি মনে হচ্ছে আসলে যে ছাত্র সংগঠনগুলোর মধ্যে কোনো ধরনের দ্বন্দ্ব বা বিভেদ সৃষ্টি হওয়ার কোনো সুযোগ আছে কিনা? বৈষম্য বিরোধী আন্দোলনের প্ল্যাটফর্ম কার্যত এখন অকার্যকর এবং এটা বিলুপ্ত প্রায়, যেহেতু বৈষম্য বিরোধীর নেতৃত্ব পর্যায়ে যারা তারা এনসিপি গঠন করেছে এবং তারা একটা ছাত্র সংগঠন গঠন করেছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ নামে। সো বৈষম্য বিরোধী আন্দোলনের ব্যানারে কার্যত এখানে কোনো রোল থাকবে না। তবে হ্যাঁ, এখানে আপনার বেশ কিছু ছাত্র সংগঠনই তারা হ্যাঁ নির্বাচনে তাদের একটা প্রভাব থাকবে এবং কিছু কিছু জায়গায় তারা ভালো করারও সম্ভাবনা আছে। এবং এই নির্বাচনটা আমার মনে হয় একটা মানে খুব ভালো বহুমুখী প্রতিনিধিত্বের নির্বাচন হবে। এখানে বামপন্থী, ডানপন্থী, বিভিন্ন ধরনের প্ল্যাটফর্মের সদস্যদের আপনি দেখতে পাবেন উপস্থিতি। আমার যতটুকু অ্যাসেসমেন্ট, কেউ একচেটিয়াভাবে খুব বেশি ভালো করতে পারবে না, সবাই মিলে হলে কেন্দ্রে এইভাবে ভালো করবে। সো সেইখানে আপনার ধরেন হ্যাঁ, ছাত্র যারা বিশেষ করে এই রিসেন্ট মুভমেন্টে যারা আপনার ভূমিকা রেখেছে সেটা বিভিন্ন ছাত্র সংগঠন, এখানে শুধুমাত্র বৈষম্য বিরোধী আন্দোলন তো একটা ব্যানার ছিল, এইখানে ছাত্র অধিকারের ছেলেরা ছিল, ছাত্র ইউনিয়ন, ছাত্র ফেডারেশন, ছাত্র ফ্রন্ট, ছাত্র দল, সব ছাত্র সংগঠনের ছেলেমেয়েরা কিন্তু ছিল। সো এখন তাদের মধ্যে যারা ইতিমধ্যেই তার কর্মকাণ্ডের মাধ্যমে শিক্ষার্থীদের নজর আকৃষ্ট করতে পারছে, ক্যাম্পাসে ভালো কর্মকাণ্ডের মাধ্যমে শিক্ষার্থীদের পাশে থেকে তারা এখানে ভালো করবে। এখন তাদের মধ্যে নির্বাচন চাওয়াটা একটা যৌক্তিক, তাদের ভবিষ্যৎ যারা রাজনীতিও করতে চায় তাদের ওই বিবেচনায়। কিন্তু বিশেষ করে আমি যতটুকু পার্সোনালি যতটুকু বুঝতে পেরেছি, বিভিন্ন পক্ষ, সেটা হতে পারে সরকারের মধ্যের একটা পক্ষ কিংবা রাজনীতির মাঠের একটা পক্ষ, চেয়েছিল যে নির্বাচনটা জাতীয় নির্বাচনের পরে হোক, কারণ তাদের অনেকের ধারণা যে এই নির্বাচনে কোনো সমস্যা হলে ওইটার প্রভাব জাতীয় নির্বাচন হবে। কিংবা এই কারণ ছাত্র সংগঠনগুলোর যদি ভেদাভেদ তৈরি হয় তখন একটা অস্থিরতা তৈরি হবে, সেটা জাতীয় পর্যায়ে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি হবে, শাহবাগ বন্ধ হয়ে যাবে, রাস্তাঘাট বন্ধ হয়ে যাবে, সব জায়গায় ব্লকেট তৈরি হয়ে যাবে, বিভিন্ন রকম সমস্যা হতে পারে, বিশ্ববিদ্যালয়গুলোতেও সমস্যা হতে পারে, ছাত্রদের ভেতরে একটা গোলযোগ। তাই বলে আপনি যেটা বলে যে আপনার উকুনের ভয়ে কি আপনি মাথা ন্যাড়া করে ফেলবেন, যেটা বলে আপনার মানে মাথা ব্যথার কারণে কি মাথায় ফেলে দেবেন? আমার প্রশ্ন, আমার যে অবস্থানটা হচ্ছে, এবং আমি ছাত্রদের ওই সেন্টিমেন্টের সাথে একমত যে 28 বছর 90-এর পরে হয় নাই, তারপরে কোর্টের রায় নানান প্রেক্ষাপটে আপনার 19 সালে একবার হয়েছে, আবার গত 6 বছর হয় নাই।
এখন আমি আপনাকে এইটুকু বলতে পারি, আপনি দেখেন যদি এই ইন্টারিম গভর্নমেন্টের আমলে ছাত্র সংসদ নির্বাচন না হয়, পলিটিক্যাল গভর্নমেন্টের আমলে আবার ওই আগের মতোই আপনার না হওয়ারই সম্ভাবনা বেশি। নিশ্চয়ই আমি এই গভর্নমেন্ট কেন নির্বাচন করবে? আমি মুশতাক হোসেন আপনার কাছে একটু জানতে চাচ্ছি যে যারা আসলে দেখা যাচ্ছে বিভিন্ন সময় অভিযোগ উঠেছে যে বিভিন্ন ছাত্র সংগঠন, একটি ছাত্র সংগঠন সম্পর্কে বেশি অভিযোগ আছে যে তারা সরকারকে, এই অন্তর্বর্তীকালীন সরকারকে বিভিন্নভাবে প্রভাবিত করছে, তারা সচিবালয়ের উপর একটা প্রভাব আছে, সব জায়গায় তাদের কম বেশি প্রভাব আছে, তারা আসলে ডাকসু নির্বাচনটাকে কোনোভাবে প্রভাবিত করতে পারে কিনা বা সেই সুযোগ আছে কিনা? আমার মনে হয় যে এত বড় গণ অভ্যুত্থান হয়ে গেল, সরকারি ছাত্র সংগঠনের দাপট, স্বৈরতন্ত্র, দখলবাজির বিরুদ্ধে কিন্তু একটা বিদ্রোহ। নতুন করে কেউ যদি দখলবাজি করতে চায় তারা কিন্তু সহজে এটা করতে পারবে না, এবং তার বিরুদ্ধে ছাত্র সমাজ নিশ্চয়ই প্রতিবাদ মুখর হবে। এবং আমার মনে হয় এই সাহসও কেউ করবে না, কারণ নিকট অতীতেই এই ধরনের দখলবাজির বিরুদ্ধে একটা প্রচণ্ড গণ প্রতিরোধ গড়ে উঠেছিল। যেমনটা আসলে চাওয়া হচ্ছে যে ছাত্র দল কিছুটা সময় চাচ্ছে, বা ছাত্র শিবির বা অন্যান্য যে সংগঠনগুলো আছে তারা জাতীয় নির্বাচনের আগেই তারা হচ্ছে গিয়ে ডাকসু নির্বাচন চাচ্ছে। একজন অভিজ্ঞ মানুষ হিসেবে আপনি কি মনে করছেন আসলে কোনটা হওয়া সঠিক? আগেই নির্বাচনটা ডাকসু হওয়া সঠিক, নাকি এটা জাতীয় নির্বাচনের পরে? আপনার কাছে কি মনে হয়? আমার মনে হয় ডাকসু নির্বাচন করার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, ছাত্র সংগঠনের যে সমঝোতা এবং যে পরিবেশ দেখছি, এটা হলে তো অসুবিধা নেই। বহুদিন ধরে ডাকসু তো নাই। এখানে জাতীয় নির্বাচনকে তো এটা ক্ষতিগ্রস্ত করবে না আমি মনে করি, জাতীয় নির্বাচনকে আরও সহায়তা করবে। যদি এমন হতো যে যেমন আমাদের দল মনে করে স্থানীয় সরকারের নির্বাচন সংসদ নির্বাচনে আগে হওয়া উচিত না, কারণ স্থানীয় সরকার নির্বাচন যদি আইন পরিবর্তন না হয়, এটা ব্যাপক বিস্তৃত বিষয়, এটা জাতীয় নির্বাচনকে ক্ষতিগ্রস্ত করতে পারে। কিন্তু ডাকসু, চাকসু, রাকসু বা এই ধরনের বা জাকসু, এটা তো আমার মনে হয় আরও ভালো করবে, একটা মোমেন্টাম তৈরি হবে যেটা জাতীয় নির্বাচনকে আরও ত্বরান্বিত করবে। এবং এটাকে ব্যবস্থাপনায় কোনো বড় চ্যালেঞ্জ কিন্তু আমার চোখে ধরা পড়ছে না। একদম সংক্ষেপে যদি জনাব নুরুল হক নূর আপনি বলেন যে কেমন নেতৃত্ব আসলে আপনি দেখতে চান সাবেক হিসেবে? অবশ্যই আমি মনে করি যে যাদের বিগত দিনের আন্দোলন সংগ্রামে যেসব ছাত্র নেতাদের একটা ভূমিকা ছিল এবং যাদের মধ্যে নৈতিক মূল্যবোধ আছে এবং যারা সস্তা বা পপুলিস্ট রাজনীতি না করে প্রকৃত অর্থে সমাজ এবং রাষ্ট্রের কথা চিন্তা করে ভালো কিছু করতে চায়, এই সমস্ত ছাত্র নেতৃবৃন্দকে এখানে প্রাধান্য দেওয়া উচিত। এবং অবশ্যই বিশ্ববিদ্যালয়গুলোতে কোনো গোঁড়া কট্টরপন্থী সংগঠন কিংবা কোনো নেতৃবৃন্দকে শিক্ষার্থীরা যদি বেছে নেয়, সেটা বাংলাদেশের জন্য দুঃখজনক এবং দুর্ভাগ্যজনক হবে। প্রগতিশীল উদার মাইন্ডের ছাত্র নেতৃবৃন্দই এই ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে ছাত্রদের ভোটে নির্বাচিত হবে এবং যারা আগামীর বাংলাদেশকেও নেতৃত্ব দেবে। অসংখ্য ধন্যবাদ। আসলে ঠিক এই ডাকসু নির্বাচনের মধ্য দিয়ে আমরা বুঝতে পারবো আগামী জাতীয় নির্বাচনে কোন দিকে যাচ্ছে, এবং সেই সাথে বাংলাদেশের যে ভবিষ্যৎ রাজনীতিবিদরা তারা আসলে কতটুকু নীতি নৈতিকতা নিয়ে সামনের দিকে দেশকে এগিয়ে নিয়ে যাবে। সেই পর্যন্ত সবাইকে ধন্যবাদ। শেষ করছি প্রযত্নে বাংলাদেশ এর আজকের আয়োজন। ডিবিসি নিউজের সঙ্গেই থাকুন 24 ঘন্টা।